যদি ওই কন্ডিশন যদি বা ওই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে পারে, তা আমার কাছে মনে হয় যে রুট পারিবারিক অনুমোদিত ভাবে যে গাড়িগুলো যায় বা অধিক সংখ্যক যাত্রী যখন তাদের একটা যখন যায়, তখন কিন্তু সেই ঝুঁকিটা একটা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং আমি আশা করবো যে এই প্রবণতা শুরু হবে এবং আমাদের জন্য সেটা একটা সহায়ক শক্তি হিসাবে কাজ করবে ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই, আমরা দেখেছি যে রাজধানী থেকে ছোট যে গাড়িগুলো চলে রাজধানীর ভেতরে, এবং আমরা হরমেশাই বলে থাকি এগুলোর ফিটনেস নাই, এইগুলো ঈদের সময় দূরপাল্লায় যাতায়াত করে, এদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, বা এই গাড়িগুলো যারা ব্যবহার করেন মানে যাত্রী হিসেবে যারা তাদের প্রতি নির্দেশনাটা কি? আপনি কিছুক্ষণ আগে আপনারা একটা সাংবাদিক বন্ধুর প্রশ্নটা কিন্তু করেছিলেন, আমি উত্তরটা দিয়েছি। সেটা হচ্ছে যখন বাইরের শেষ একদিন বা 2 দিন আগে যখন ছুটিটা হয়, তখন কিন্তু ম্যাক্সিমাম প্রেশারটা থাকে এবং তখন কিন্তু ম্যাক্সিমাম শ্রমিক দেয় হয় একদিনে অথবা 2 দিন আগে। তখন বাইরের যে গাড়িগুলো তা বাইরে ঢাকার আশেপাশে কিন্তু অনেক শ্রমিক আছে, তারা কিন্তু নিজেদের বাড়ি ঘরমুখ হতে চায়। তখন এই বাসগুলো যখন দূর দূরান্ত থেকে ট্রিপ গুলো দেওয়ার পর যখন ফিরতি ট্রিপে আসে, তখন কিন্তু খালি আসে। তখন কিন্তু বাইরের যে শ্রমিক ও বাইরের যে ঘনবসতি শ্রমিক অধ্যুষিত যে জায়গাগুলো আছে নারায়ণগঞ্জ, গাজীপুর, সেই বাসগুলো কিন্তু সেই পর্যন্ত আসার পর ঢাকায় আসতে পারে না। সেখানে দেখা যায় জোর জবরদস্তি করে বাসগুলো দখল করে তারা তাদের গ্রামের বাড়িতে চলে যায়। তখন এই ঢাকার যাত্রীরা যখন যেতে পারে না, তখন কিন্তু এই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যই কিন্তু অযাচিতভাবে কিছু গাড়ি বের হয়ে যায়। আমরা বলেছি যে কোনো সময় রিয়েলিটি এমন থাকে যে অনেক সময় হয়তো তাদেরকে আটকানো যায় না, কিন্তু যদি আটকানো নাও যায় তাহলে আমরা তো তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারবো, তাদের নাম্বারগুলো রেকর্ড করতে পারবো। প্রয়োজনে পরবর্তীতে তারা যেন উইলকে ক্ষেত্রে যেন তাদেরকে কঠোর আইনের মধ্যে আনা যায়। প্রয়োজনে তাদের রুট পারমিট এবং ফিটনেস বিহীন গাড়ি যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করার কথা সেই ব্যবস্থাকে আমরা গ্রহণ করবো। মূলত একটা বিষয়, প্রতিটা উৎসবকে কেন্দ্র করে আমরা দেখি যে গাড়ির ভাড়া যদি থাকে, প্রতিটি টার্মিনাল কেন্দ্রিক সার্ভিলেন্স টিম আছে এবং সার্ভিলেন্স টিম কিন্তু বিভিন্ন সংস্থার সমন্বয় হয়। সেখানে পুলিশের প্রতিনিধি থাকবে, বিআরটিএ থাকবে, সিটি কর্পোরেশন থাকে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে। তো আপনার এখানে যদি ভাড়ার যে চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে কিনা, ভাড়া 2 গুণ 3 গুণ বাড়ছে কিনা, বা ভাড়া অযাচিত ভাবে না হচ্ছে কিনা, সেটা ব্যাপারে কিন্তু সার্ভিলেন্স টিম আছে এবং সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত থাকে এবং সেই ভ্রাম্যমাণ আদালত কিন্তু পুলিশ সাপোর্ট করে থাকে। যদি সেখানে যদি অযাচিত হয়ে পদে প্রতি বছরই কিন্তু এটা হয়ে থাকে, হয়তো যেখানে অযাচিত ভাবে যেখানে খবর আসে, যেটা রিপোর্টিং হয়, যেটা রিপোর্টেড হয়, সেখানে কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা নেওয়া হয়। এবারে যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে, যদি অতিরিক্ত ভাড়ার বিষয়টি আসে, যদি ভাড়া ব্যাপারে কোনো রকম যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে আমার ধারণা যে সার্ভিস টিম যারা আছে তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। বিগত বছরগুলোতে ভুক্তভোগীরা বলছে পুলিশের সামনেই 3টা বলছে 8টা বলছে ভাড়া নেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে কি প্রশাসনেরও কেউ কি এর সাথে জড়িয়ে যাচ্ছে প্রতিবার? এরকম এরকম কংক্রিট কোনো এভিডেন্স আমার কাছে নাই, কিন্তু কথা হচ্ছে যদি এরকম যদি কোনো কারোর বিরুদ্ধে যারা প্রমাণ পাওয়া গিয়েছে, আপনারা দেখেছেন অনেক কাউন্টারের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, বা যদি পাওয়া যায়, বা যদি কোনো কারো পক্ষে যদি কেউ এরকম যদি কোনো করে থাকে, যেরকম যদি কোনো ইমপ্লিসিট কোনো অ্যাক্টিভিটিতে জড়িত থাকে, বা এরকম যদি কোনো ম্যানিপুলেশন করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নিতেই হবে, সেটা যেই হোক না কেন। এটা আসলে আপনারা জানেন যে ঢাকা শহরে নির্ধারিত গরুর হাটের সংখ্যা কয়টা, সেটার কথা আপনারা জানেন। কিন্তু আমরা গত 2-1 দিনের মধ্যে যেটা লক্ষ্য করেছি যে এর মধ্যে কিন্তু কিছু নতুন আবার কিছু সিদ্ধান্ত হয়েছে, আপনারা হয়তো অবগত আছেন। এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু কিছু জায়গায় 2টা-4টা জায়গায় কিন্তু হাটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং কিছু জায়গা আছে একদম কিন্তু রাস্তার পাশে, যেমন আমি বলতে পারি বালুর মাঠ। আপনারা জানেন যে টিকিপাড়া রোড থেকে যেটা আপনার বালুর মাঠে যেটা কমলাপুরের দিকে আসছে, সেখানে কিন্তু বালুর মাঠে এবার কিন্তু গরুরহাটটা নিষিদ্ধ ছিল এবং গরুরহাট হওয়ার কথা ছিল না। কিন্তু শেষ মুহূর্তে গতকাল আমরা জানতে পারলাম যে এখানে গরুরহাট হয়েছে এবং সেখানে কিন্তু রাস্তার পাশেই হয়েছে। আমরা কিন্তু দেন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, যেখান থেকে যারা ব্যবস্থাপনা ছিল তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে আমরা বলে বসেছি এবং যে বাস্তবতার কথা সেটা কিন্তু আমরা তাদের কাছে তুলে ধরেছি এবং তাদের কাছে আমরা সর্বাত্মক রাস্তা ঠিক রেখে, ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রেখে যেন গরুর হাটগুলো বসে সে ব্যাপারে কিন্তু আমরা তাদেরকে আহ্বান করেছি। এছাড়াও আপনারা জানেন যে আজকে থেকে 4 দিন আগে যখন বাণিজ্য কমিশনার আপনাদেরকে বিষয় দিয়েছেন, উনি কিন্তু প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। আমরা সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। আর আপনি যেটা বললেন যে গরুর অনেক আগেই চলে আসতেছে, আমাদের কিন্তু স্পেসিফিক বলা ছিল গরু কবে থেকে আসবে। এটা কিন্তু যখন গরুটা আসে
ঢাকা মহানগরীতে যখন আসে এটা কিন্তু উৎস থেকেই বন্ধ করতে হয়। যখন ঢাকা মহানগরীর যখন আপনার এন্ট্রি এক্সিট পয়েন্টে চলে আসে তখন কিন্তু আপনার একটা গরুর গাড়িকে যদি আপনি আটকান তাহলে কিন্তু পিছিয়ে একটা ব্যাগ দিয়ে হবে, সেটা কিন্তু একটা অযাচিত একটা যানজট তৈরি করতে হবে। কারণ এখন অনেক মানুষ ঢাকার ভিতরে ঢুকতে, অনেক মানুষ ঢাকার বাইরে যাবে। আমরা কিন্তু মুভমেন্টটাকে ফ্রি রাখতে হবে, আমরা কিন্তু বুকগুলোকে ঠিক রাখতে হবে যেন মুভমেন্টটা সাবলীলভাবে কমফোর্টেবল এই বিষয়টা বিবেচনা করে আমরা সার্বিক কল্যাণের কথা চিন্তা করে ঢাকাবাসীর যেন সমস্যা তৈরি না, ঢাকাবাসী যেন স্মুথলি যেন মুভ করতে পারে ঢাকার ভিতর থেকে বাইরে, এবং মানুষের যেন যাতায়াতের জন্য কষ্ট না হয় এবং সেটা যেন সুদূর পরিসরে পুরো মহানগরীতে ছড়িয়ে না পড়ে সার্বিক অবস্থা চিন্তা করেই কিন্তু আমরা বাস্তব পদক্ষেপগুলো গ্রহণ করার জন্য প্রয়াস করি। হেলমেট ছাড়া চলবে, এটা একটা ইউনিভার্সাল রুল। এটা ঈদের আগে না, ঈদের সময় হোক, ঈদের আগে হোক, ঈদের পরে হোক, যেগুলি 3 জন থাকে বাইক ওভারস্টেপিং করে আমরা কিন্তু তখনই তাদের আইনানুগ অন্য সময় যে ব্যবস্থা গ্রহণ করার কথা আমরা সেই ব্যবস্থা গ্রহণ করি। ধন্যবাদ।